গুড ইভিনিং এভরিওয়ান। আজকে চলে এলাম রাইডার্স টু দ্য সি নিয়ে। তো এই রাইডার্স টু দ্য সি নিয়ে অলরেডি আমি একটা চ্যানেলে ভিডিও আপলোড করেছি, সেটা ছিল পার্ট 1। তো আজকের এই ভিডিওটি হতে চলেছে পার্ট 2। ওকে, তো যারা পার্ট 1টি এখনও দেখোনি, এই ভিডিওর ডেসক্রিপশনে পার্ট 1-এর লিঙ্ক দেওয়া রয়েছে, অবশ্যই তোমরা পার্ট 1টি প্রথমে দেখে নেবে। পার্ট 2 শুরু করার আগে পার্ট 1-এ শেষের দিকে কি ঘটেছিল আমরা একবার রিভিশন দেবো, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। পার্ট 1-এর শেষে আমরা পড়েছিলাম যে মৌরিয়া, অর্থাৎ মৌরিয়া হচ্ছে এই নাটকের সেন্ট্রাল ক্যারেক্টার, প্রধান চরিত্র বা কেন্দ্রীয় চরিত্র। মৌরিয়াকে দেখবো, মৌরিয়া বার্টলির খোঁজ করছে, সে বার্টলিকে খুঁজে পাচ্ছিল না। তারপরে হঠাৎ করে বার্টলি চলে এলো, তাই তো? বার্টলিকে মৌরিয়ার হচ্ছে লিভিং সান, জীবন্ত ছেলে, লাস্ট ডেড সান, অর্থাৎ সে লাস্টের ডেড সান হচ্ছে মাইকেল। মনে রাখবে, মাইকেল আমরা পার্ট 1-এ আলোচনা করেছি, তোমরা দেখে নেবে। এবার বার্টলি যখন ফিরে আসার পর বার্টলি প্রথমত ক্যাথলিনের কাছে কি চায়, সেই নিউ রোপটা চায়, নতুন একটা দড়ি চায়। ওকে, এবার যেটা সে কনেমারা থেকে কিনেছিল। ওকে, সে দড়ি দিয়ে কী করবে, সে আবার কনেমারাতে যাবে, অর্থাৎ প্রথমে গলওয়ে ফেয়ার, দেন কনেমারাতে যাবে। কি কাজ হচ্ছে ঘোড়া বিক্রি করার জন্য, কারণ কনেমারা একটি জায়গা যেখানে ঘোড়া কেনা বেচা হয়, বা অন্য যে সমস্ত ডোমেস্টিক অ্যানিমেলস রয়েছে সেগুলো কিন্তু সেই কনেমারাতে কেনা বেচা হয়। তার আগে রয়েছে গলওয়ে ফেয়ার। এই গলওয়ে ফেয়ারও সেম একই, যেখানে বিভিন্ন গৃহপালিত পশু বা গবাদি পশু কেনা বেচার জন্য ওই গলওয়ে ফেয়ার ফেমাস। ওকে, তো সেই জায়গায় যাবে নিজেদের জীবিকা নির্বাহের জন্য, কারণ মৌরিয়ার ফ্যামিলি পার্ট 1-এ পেয়েছি, মৌরিয়ার ফ্যামিলি খুবই গরিব, যারা সমুদ্রের উপর নির্ভর করে বেঁচে রয়েছে, সমুদ্রে জাল দিয়ে তারা মাছ ধরে, তাই তো? এবং ওদের বাড়িতে শুকর রয়েছে, আমরা পার্ট 1-এ পেয়েছি শুকর। সেই শুকরগুলো কিন্তু তারা বিক্রি করবে যদি তারা ভালো দাম পেয়ে যায়। ওকে, এবার মাইকেল যেহেতু মিসিং ছিল, ওকে, মাইকেলের ডেড বডি কিন্তু তখনও পাওয়া যায়নি। মাইকেল ওয়াজ মিসিং ফর 9 ডেজ, 9 দিন ধরে মাইকেল মিসিং ছিল। তো এবার মৌরিয়া যে রয়েছেন, উনি কিন্তু ধরে নিয়েছেন যে মাইকেল হয়তো মারা গিয়েছে। এবার মৌরিয়া দেখবে কি বলেছেন। মৌরিয়া বলেছেন যে মাইকেল হয়তো আগামীকাল সকালে ফিরে আসবে, না হলে পরের দিন সকালে ফিরে আসবে, না হলে পরের সপ্তাহে কোনো এক সকালে ফিরে আসবে, এবং যদি সে ফিরে আসে তাহলে ভগবানের আশীর্বাদে তার একটা খুব সুন্দরভাবে কি হয়ে যাবে, গ্রেভ হয়ে যাবে, কবর দেওয়া হয়ে যাবে। ওকে, এবার তিনি কিন্তু ওই হোয়াইট বোর্ডস কিনেছিলেন। কে? মৌরিয়া কিনেছিলেন। ওকে, তো সেই হোয়াইট বোর্ডসগুলো কেন কিনেছিলেন? যাতে তিনি কফিন বানাতে পারেন। কফিন আমরা এতটুকু পার্ট 1-এ পড়েছিলাম। এবার পার্ট 2-তে তারপরে কি হলো সেগুলো আমরা জেনে নিব। দেখো, শি লুকস রাউন্ড অ্যাট দ্য বোর্ডস, তিনি ঘুরলেন বোর্ডের দিকে, অর্থাৎ তিনি বোর্ডের দিকে তাকালেন। এবার বার্টলি বলবে, দেখো বার্টলি, হাউ উড ইট বি ওয়াশড আপ অ্যান্ড উই আফটার লুকিং ইচ ডে ফর 9 ডেজ। বলেছে সে কিভাবে ভেসে আসতে পারে, আমরা 9 দিন ধরে প্রত্যেক দিন আমরা খোঁজ করেছি। অ্যান্ড এ স্ট্রং উইন্ড ব্লোয়িং এ হোয়াইট ব্যাক ফ্রম দ্য ওয়েস্ট অ্যান্ড সাউথ, পশ্চিম এবং দক্ষিণ দিক থেকে একটি ঝড়, প্রচণ্ড ঝড় বেয়ে আসছিল বা ধেয়ে আসছিল সেই সময়টাতে। সেই সময় একটি সিচুয়েশন ছিল যেখানে প্রচণ্ড ঝড় এসছিল। ওকে, সেই ঝড়ের মধ্যে বার্টলি বলল যে সে কিভাবে পশ্চিম এবং দক্ষিণ দিক থেকে ভেসে আসতে পারে, যাকে আমরা 9 দিন ধরে আমরা খুঁজে যাচ্ছি। ওকে, এটা কিন্তু বার্টলির একটা কোশ্চেন। ওকে, এরপর দেখবে মৌরিয়া বলবে, কি বলবে, ইফ ইট ওয়াজেন্ট ফাউন্ড ইটসেলফ, যদি তাকে খুঁজে পাওয়া না যায়, দ্যাট উইন্ড ইজ রেইজিং দ্য ডে, বলছে এই বাতাসটা সমুদ্রটাকে ফুলিয়ে ফাঁপিয়ে তুলছে। অ্যান্ড দেয়ার ওয়াজ এ স্টার আপ এগেনস্ট দ্য মুন, চাঁদের বিপরীতে একটি স্টার দেখা যাচ্ছিল। স্টার মানে তারা দেখা যাচ্ছিল, মানে এই কথাটার মানে হচ্ছে আকাশে তখনও চাঁদ নেই, তাই তো? সন্ধ্যা হয়ে গেছে, রাত হয়ে গেছে, আকাশে চাঁদে দেখা পাচ্ছিল না। তো তারা দিক নির্ণয় করতে পারছিল না যে কোন দিক থেকে ভেসে আসতে পারে, ঠিক আছে? কারণ আগেকার দিনে সেই চাঁদ নক্ষত্র দিয়ে কিন্তু ওই দিক নির্ণয় করা হতো। দিক নির্ণয়ের জন্যই কিন্তু তারা এবং চাঁদের প্রসঙ্গটি এসেছে। তারপরে দেবে কি রয়েছে, অ্যান্ড ইট রাইজিং ইন দ্য নাইট, এবং এটা রাতেই রাইজ হচ্ছে। রাইজ মানে কি? উঠে আসছে, তাই তো? সেই সমুদ্রে ঝড় উঠে আসছে, সমুদ্র ফুলে ফেপে যাচ্ছে। ইফ ইট ওয়াজ এ 100 হর্সেস অর এ 1000 হর্সেস ইউ হ্যাড ইটসেলফ, যে যদি 100টি ঘোড়া অথবা 1000 ঘোড়া যেটা তোমার ছিল, হোয়াট ইজ দ্য প্রাইস অফ এ 1000 হর্সেস এগেনস্ট এ সান হোয়ার দেয়ার ইজ ওয়ান সান অনলি। ঠিক আছে, এখানে মৌরিয়া এই কথার মাধ্যমে তিনি গভীর দুঃখ প্রকাশ করেছেন। তিনি এখানে বলেছেন যে 1000টি ঘোড়ার কি দাম রয়েছে যেখানে একজন ছেলে মাত্র জীবন্ত রয়েছে।
মানে একজন ছেলের জন্য 100টা ঘোড়ার মূল্য কিছুই নয়। ছেলের দাম বেশি নাকি 100টি ঘোড়ার দাম বেশি? কারণ মরিয়ার জীবনে অনেক দুঃখ এসেছিল, তিনি অনেক দুঃখর মুখোমুখি হয়েছেন। আগে ওনার অনেক ছেলে ছিল যারা সমুদ্রে মারা গিয়েছে, এমনিতেই তিনি দুঃখিত রয়েছেন। এখন বর্তমানে ওনার একটি ছেলে জীবন্ত রয়েছে, কি নাম? বার্টলি, যার সঙ্গে তিনি এখন কথা বলছেন। ওকে, তিনি ওকে বলেছেন যে তুই মাত্র একাই জীবিত রয়েছিস, তুই যদি সমুদ্রে চলে যাস তাহলে কি হবে? সমুদ্র তোকেও গ্রাস করে ফেলবে, তুইও মারা যেতে পারিস। তাই তিনি তার ছেলেকে কিন্তু আটকানোর চেষ্টা করছেন। তাই তিনি এখানে বলেছেন যে একজন মায়ের কাছে 100টি ঘোড়ার মূল্য নেই, যেমনটা একটি সন্তানের মূল্য রয়েছে একজন মার কাছে। দেখবে তারপরে কি রয়েছে, এবার বার্টলি বলবে। বার্টলি কি বলল? ওয়ার্কিং অ্যাট দ্য হল্টার টু ক্যাথলিন। এবার বার্টলি হল্টার নিয়ে কাজ করতে করতে, হল্টার হচ্ছে ঘোড়ায় যে লাগাম লাগানো হয় সেটাকে বলে হল্টার। ওকে, সেই হল্টার নিয়ে কাজ করতে করতে ক্যাথলিনকে বলল, কি বলল? লেট ইউ গো ডাউন ইচ ডে, বলেছে তুমি প্রত্যেক দিন নিচে যাবে, অ্যান্ড সি দ্য শিপ আরেন্ট জাম্পিং ইন অন দ্য রাই। এবার রাই হচ্ছে এক ধরনের ফসল, তাই তো, গম, তারপরে জোয়ার, বাজরা, রাই, তোমরা হয়তো নাম শুনেছো, ছবিতে দেখে নেবে। রাইয়ের জমিতে সেই ভেড়াগুলো জাম্প করছে কিনা সেটা কিন্তু তোমাকে গিয়ে দেখতে হবে, নিচে গিয়ে দেখতে হবে। ক্যাথলিনকে বলল, অ্যান্ড ইফ দ্য জবার কামস ইউ, যদি জবার আসে, জবার মানে কি? সেই গৃহপালিত পশুর যে যারা কেনাবেচা করে তাদের আমরা এক কথায় কী বলি? পাইকার বলে থাকি, তাই তো। যদি সেই জবার আসে তোমার কাছে, ইউ ক্যান সেল দ্য পিক, তুমি পিকটিকে বেচে দিতে পারো, সেই শুকরটিকে বেচে দিতে পারো। উইথ দ্য ব্ল্যাক ফিট, যেই শুকরটির ব্ল্যাক ফিট রয়েছে, কালো পা রয়েছে। ইফ দেয়ার ইজ এ গুড প্রাইস গোয়িং, যদি ভালো দাম যায়। ওকে, তার মানে কি? যদি শুকরটির জন্য ভালো দাম পাওয়া যায়, তুমি শুকরটিকে বেচে দিতে পারো, যেই শুকরটির কালো পা রয়েছে। ওকে, এ কথা কে বললো? বার্টলি কাকে বললো? ক্যাথলিনকে বললো। মনে রাখবে কে কাকে কথাগুলো বলেছিল। এবার মরিয়া কি বলবে? হাউ উড দ্য লাইক অফ হার গেট এ গুড প্রাইস ফর এ পিগ, বলছে একটি পিগের জন্য ভালো দাম কিভাবে পাওয়া যাবে তার মতো। তারপর দেখবে বার্টলি কি বলবে? টু ক্যাথলিন, এবং বার্টলি ক্যাথলিনকে বলল, ইফ দ্য ওয়েস্ট উইন্ড হোল্ডস উইথ দ্য লাস্ট বিট অফ দ্য মুন, যদি চাঁদের শেষ বিন্দু বা শেষ কণা অবধি যদি পশ্চিমী বাতাস চলতে থাকে বা বইতে থাকে, লেট ইউ অ্যান্ড নোরা গেট আপ উইথ এনাফ ফর অ্যানাদার কক ফর দ্য কেল্প, তাহলে তুমি এবং নোরা, মানে ক্যাথলিন এবং নোরা দুজনে কি করবে? যথেষ্ট উইট অর্থাৎ আগাছা জোগাড় করবে। কেন? জ্বালানির জন্য স্তূপীকৃত করে রাখবে, যাতে তারা জ্বালাতে পারে, সেটা জ্বালানি হিসেবে ব্যবহার করতে পারে। কেল্প মানে হচ্ছে জ্বালানি, ফিউল। তারপরে কি আছে? ইটস হার্ড সেট উই উইল বি ফ্রম দিস ডে উইথ নো ওয়ান ইন ইট বাট ওয়ান ম্যান টু ওয়ার্ক। বার্টলি এখানে বলতে চেয়েছে যে আজকে থেকে তার সাথে কাজ করার মতো কেউ নেই, শুধুমাত্র একজন রয়েছে তার সাথে কাজ করার মতো, এবং সে নিজেই। কে? বার্টলি নিজেই। কি কাজ করার কথা বলেছে বার্টলি? তার সঙ্গ দেবে, সে ঘোড়ায় যে লাগাম লাগানো হবে সে কাজটার কথা কিন্তু এখানে বার্টলি বলেছে। এবার মরিয়া কি বলবে? ইটস হার্ড সেট উই উইল বি শিওরলি দ্য ডে ইউ আর ড্রাউন্ড উইথ দ্য রেস্ট। মরিয়া তার ছেলেকে সাবধান করলেন। তিনি বললেন যে বাকিদের সাথে, বাকি মানে মরিয়ার পরিবারে আরও যারা মেল মেম্বার্স ছিলেন তাদের মতো করে বার্টলিও কিন্তু ডুবে যাবে, এমনটা মরিয়া তার ছেলেকে সাবধান করলেন। হোয়াট ওয়ে উইল আই লিভ অ্যান্ড দ্য গার্লস উইথ মি, বলছে কিভাবে আমি বাঁচবো এবং আমার সাথে মেয়েরা রয়েছে। অ্যান্ড আই অ্যান ওল্ড ওম্যান, আমি একজন বৃদ্ধা মহিলা, লুকিং ফর দ্য গ্রেভ। তিনি বলেছেন যে এই বৃদ্ধা বয়সে বা জীবনের শেষ পর্যায়ে এসে আমি এটা সহ্য করতে পারবো না যে তার সন্তানদের বা আমার সন্তানদের মৃত্যু আমি দেখব, সেটা আমি করতে পারবো না। তারপর দেখবে কি রয়েছে? বার্টলি লেস ডাউন দ্য হল্টার। এবার বার্টলি কি করলো? সেই হল্টারটিকে লেস ডাউন করলো, নামিয়ে দিল। টেক্স অফ হিস ওল্ড কোট, তারপরে সে যে পুরনো কোটটাকে খুলে ফেললো। অ্যান্ড পুটস অন এ নিউয়ার ওয়ান অফ দ্য সেম ফ্ল্যানেল, সেই একই কাপড়ের তৈরি একটি নতুন কোট সে কিন্তু পরিধান করলো। ওকে, পুরনোটি খুলে দিল, নতুন একটা কোট পরলো, একই ফ্ল্যানেলের তৈরি। এবার দেখবে বার্টলি কি বললো? টু নোরা। এবার বার্টলি নোরা কি বললো? ইজ শি কামিং টু দ্য পায়ার, বলছে সে কি পায়ারে আসছে। দেখো সে এখানে শি বলতে কিন্তু সেই নৌকাকে বোঝানো হচ্ছে, ঠিক আছে। তাহলে নৌকা কি জেটিতে আসছে? জেটি মানে কি? দেখবে ছবিতে জেটি, PIER, পায়ার। ওকে, ছবিতে দেখে নাও। তারপরে দেখো নোরা কি বললো? লুকিং আউট, বাইরে তাকিয়ে বললো, শি ইজ পাসিং দ্য গ্রেট হেড, বলছে নৌকাটি, এখানে শি বলতে নৌকাটি সেই গ্রিন হেডকে পাস করে চলে আসছে। গ্রিন হেড আমরা আগেও পেয়েছিলাম। গ্রিন হেড কি? সবুজ একটা মানে উঁচু পাহাড় বা খাড়া
সবুজ একটা যে ভূমি রয়েছে সেখানটা কেটে সেই জায়গাটা কাটিয়ে নৌকাটি কিন্তু চলে আসছিল। অ্যান্ড লেটিং ফল হার সেলস, এবং সে তার পাল ফেলে আসছিল। এবার দেখবি বার্টলি এবার বলবে গেটিং হিজ পার্স অ্যান্ড টোব্যাকো, সে তার পার্স এবং টোব্যাকো নিয়ে বলল আই উইল হ্যাভ হাফ অ্যান আওয়ার টু গো ডাউন, বলেছে আমাকে নামতে কতটা সময় লাগবে, হাফ অ্যান আওয়ার অর্থাৎ আধ ঘন্টা সময় লাগবে। অ্যান্ড ইউ উইল সি মি কামিং এগেইন ইন 2 days, তুমি আমাকে দেখতে পারবে ফিরে আসতে পুনরায় 2 দিনের মধ্যে, অর ইন 3 days অথবা 3 দিনের মধ্যে, অর মেবি ইন 4 days অথবা 4 দিনের মধ্যে। ইফ দ্য উইন্ড ইজ ব্যাড, মানে বাতাস যদি ভালো হয় তাহলে আমি কত দিনের মধ্যে ফিরে আসবো, 2 দিন। আর যদি বাতাস খারাপ হয় তাহলে 2 দিন 3 দিন 4 দিনও লাগতে পারে। হয়েছে? তাহলে বার্টলি বলবে, তাহলে বার্টলি কতদিনের মধ্যে ফিরে আসবে, এখানে কিন্তু ওগুলো মনে রাখবে বার্টলি কতদিনের মধ্যে ফিরে আসবে এগুলো অবশ্যই তোমরা খেয়াল রাখবে। প্রথমে বলেছে 2 দিন, তারপরে 3 দিন, তারপরে 4 দিন যদি বাতাস খারাপ থাকে। হয়েছে? এবার মরিয়া কি বলবে, টার্নিং রাউন্ড টু দ্য ফায়ার, আগুনের দিকে ঘুরে বললেন, অ্যান্ড পুটিং হার শাল ওভার হার হেড, তার মাথার উপরে শালটিকে রেখে বললেন, কি বললেন, ইজেন্ট ইট এ হার্ড অ্যান্ড ক্রুয়েল ম্যান ওন্ট হিয়ার এ ওয়ার্ড ফ্রম অ্যান ওল্ড ম্যান অ্যান্ড শি হোল্ডিং হিম ফ্রম দ্য সি, এটাকে একটা কঠিন কাজ নয় যে একজন ক্রুয়েল ম্যান অর্থাৎ নিষ্ঠুর লোক যে শোনে না বৃদ্ধ মহিলার কথা, এবং সে অর্থাৎ মরিয়া সমুদ্র থেকে তাকে আটকে রেখেছেন বা বাধা দিচ্ছেন। ওকে, তার মানে কি, তিনি তার ছেলেকে বার্টলিকে বোঝাতে চাচ্ছেন এই বৃদ্ধা বয়সে এসে আমি তোকে সাবধান করছি যাস না, তবু তুই আমার কথা মানছিস না, তাও তুই যেতে চাচ্ছিস। ক্যাথলিন এবার কি বলবে, ইট ইজ দ্য লাইফ অফ এ ইয়াং ম্যান টু বি গোয়িং অন দ্য সি, বলেছে এটাই হচ্ছে যুবক লোকের জীবন, টু বি গোয়িং অন দ্য সি, সমুদ্রে যাওয়ার। ওকে, তার মানে কি যুবক বয়সেই বা ইয়াং যারা আছে তারাই তো জীবনে ঝুঁকিপূর্ণ হ্যাজার্ডাস কাজকর্ম করে থাকে, তাই তো? তো এখানে ক্যাথলিনও তেমনটাই বলেছে যে জীবিকা নির্বাহের জন্য, সংসার চালানোর জন্য কিন্তু বার্টলিকে অবশ্যই গলওয়ে ফেয়ারে যেতে হবে ঘোড়া বিক্রি করার জন্য, জীবনে যতই ঝুঁকিপূর্ণ কাজ আসুক না কেন। অ্যান্ড হু উড লিসেন টু অ্যান ওল্ড ওম্যান, বলেছে একজন বৃদ্ধা মহিলার কথা কে শুনবে, উইথ ওয়ান থিং, যে একটি কথা বা একটি জিনিস নিয়ে পড়ে থাকে, অ্যান্ড শি সেইং ইট ওভার, এবং সে ওটা নিয়েই বারবার বলতে থাকে, তো এই সেরকম মহিলার কথা কে শুনবে? তাহলে ক্যাথলিন তার মার উদ্দেশ্যে বলেছে যে মা তুমি তো সারাদিন একই কথা বলতে থাকো ভাইকে, সে কখন থেকে বলে যাচ্ছে একই কথা, তো একই কথা বললে তোমার কথা কে শুনবে? এবার বার্টলি কি বললো, যে টেকিং দ্য হল্টারটি নিয়ে বললো, সেই লাগামটি নিয়ে বললো, আই মাস্ট গো নাও কুইকলি, আমি অবশ্যই এখন তাড়াহুড়ো করে বা দ্রুত যাব। আই উইল রাইড ডাউন অন দ্য রেড মেয়ার, এবার দেখবে বার্টলি কিসে করে যাবে, লাল মেয়ার মানে হচ্ছে ফিমেল হর্সে করে যাবে, এবং সেটা কিন্তু রেড। অ্যান্ড দ্য গ্রে পনি উইল রান বিহাইন্ড মি, এবং আমার পেছনে দৌড়াবে কে, গ্রে পনি অর্থাৎ সেই ধূসর রঙের পনি, অর্থাৎ ছোট্ট ছোট্ট ঘোড়া যে হয় সেগুলো কিন্তু আমার পিছু যাবে। ঠিক আছে? তাহলে এখানে গ্রে শব্দটা কিন্তু আসলে একটা জীবনের ওমিনাস সাইডকে দেখায়, অর্থাৎ একটি অশুভ লক্ষণকে দেখায়। হয়েছে? তারপরে দেখবে কি রয়েছে, দ্য ব্লেসিং অফ গড অন ইউ, বলছে ভগবানের আশীর্বাদ তোমাদের উপরে রয়েছে। হি গোজ আউট, তখন সে চলে গেল। এ কথা বলে বার্টলি চলে গেল। এবার মরিয়া কি বলবে, ক্রাইং আউট অ্যাজ হি ইজ ইন দ্য ডোর, এবার মরিয়া ক্রাইং আউট অর্থাৎ কান্নাকাটি করছিলেন যখন বার্টলি কোথায় ছিল, ডোরের সামনে ছিল। কি বললেন, যে হি ইজ গন নাও, সে এখন চলে গেছে। কে চলে গেছে? বার্টলি চলে গেছে। গড স্পেয়ার আস, ভগবান আমাদের সাহায্য করুন, আমাদেরকে রেহাই দিন, মুক্তি দিন। অ্যান্ড উই উইল নট সি হিম এগেইন, আমরা তাকে আর দেখতে পাবো না। হি ইজ গন নাও, সে এখন চলে গিয়েছে। অ্যান্ড হোয়েন দ্য ব্ল্যাক নাইট ইজ ফলিং, যখন কালো রাত পড়বে অর্থাৎ যখন রাত হবে, যখন রাত কালো হয়ে আসবে, আই উইল হ্যাভ নো সান লেফট মি ইন দ্য ওয়ার্ল্ড, পৃথিবীতে আমার আর ছেলে অবশিষ্ট থাকবে না। তাই তো? একটা মাত্রই ছেলে, সমুদ্র কিন্তু তাকেও কেড়ে নেবে, এটা মায়ের সংশয়। কোন মা? মরিয়া। ওকে, বার্টলির মা। এবার ক্যাথলিন বলবে, হোয়াই উডেন্ট ইউ গিভ হিম ইউর ব্লেসিং, বলেছে তুমি তোমার আশীর্বাদ কেন দিলে না? তুমি তো তাকে আশীর্বাদ দিতে পারতে, অর্থাৎ বার্টলিকে আশীর্বাদ দিতে পারতে। অ্যান্ড হি লুকিং রাউন্ড ইন দ্য ডোর, যখন সে দরজার চারদিকে তাকিয়ে দেখছিল। ইজেন্ট ইট সরো এনাফ ইজ অন এভরি ওয়ান ইন দিস হাউস উইদাউট ইউর সেন্ডিং হিম আউট উইথ অ্যান আনলাকি ওয়ার্ড বিহাইন্ড হিম অ্যান্ড এ হার্ড ওয়ার্ড ইন হিজ ইয়ার। দেখো, ক্যাথলিন এবার ওর মাকে কিছুটা ওই দোষারোপের মতো করে বা দোষারোপের সুরে তার মাকে প্রশ্ন করলো যে আমাদের বাড়িতে প্রত্যেকের ওপরে কি এটা দুঃখের বিষয় নয় যে তুমি তাকে ছেড়ে দিয়েছো, অর্থাৎ বার্টলিকে ছেড়ে দিয়েছো, তার কোনো রকম
ভালো কথা না বলে, আনলাকি ওয়ার্ড বলে অর্থাৎ অশুভ কথা বলে তাকে তুমি ছেড়ে দিয়েছো, অ্যান্ড এ হার্ড ওয়ার্ড ইন হিস ইয়ার, এবং তার কানে কটু কথা বলে। ওকে, তার মানে কি আমরা আগে দেখতে পেয়েছি মরিয়া তার ছেলেকে মানে আটকানোর জন্য অনেক কথা বলেছে। তিনি বলেছেন যে তোর মৃত্যু হয়ে যেতে পারে, সমুদ্র তোকে কেড়ে নেবে, তাই তো, এমনটা মরিয়া তার ছেলেকে বলেছিলেন। তো সেই কথাটি ক্যাথলিন আবার তুলে ধরলো। মরিয়া টেক্স আপ দ্য টংস, এবার মরিয়া কী করলো, টংস নিল। টংস মানে হচ্ছে কি, চিমটা। অ্যান্ড বিগিনস রেকিং দ্য ফায়ার এইমলেসলি উইদাউট লুকিং রাউন্ড, চারদিকে না তাকিয়েই মরিয়া কী করলেন, এইমলেসলি উদ্দেশ্যহীনভাবে আগুনটাকে রেক করলেন, অর্থাৎ খুঁচিয়ে তুললেন। ওকে, আরও আগুনটা যাতে বেশি করে জ্বলে ওঠে। এবার নোরা বলবে টার্নিং টুয়ার্ডস হার, এবার টার্নিং টুয়ার্ডস হার মানে তার দিকে ঘুরে নোরা বলল, ইউ আর টেকিং অ্যাওয়ে দ্য টার্প ফ্রম দ্য কেক, বলেছে তুমি কেকের থেকে টার্পটাকে সরিয়ে নিচ্ছ। টার্প মানে কি, টার্প মানে হচ্ছে সেই জ্বালানিটা যেটা ওই টার্প লফটের উপরে ছিল, ঠিক আছে, সেটাকে তুমি সরিয়ে নিচ্ছ। এবার ক্যাথলিন বলবে ক্রাইং আউট, চিৎকার করে বলল বা কেঁদে কেঁদে বলল, দ্য সান অফ গড ফরগিভ আস, ভগবানের সন্তান আমাদের ক্ষমা করুন। তাহলে এখানে সান অফ গড মানে কাকে বোঝাচ্ছে, খ্রিশ্চিয়ান মাইথোলজিতে বা খ্রিশ্চিয়ান ভিউসে সান অফ গড বলতে জিজাস ক্রাইস্টকে বোঝানো হয়েছে, এটা মনে রাখবে। উই আর আফটার ফরগেটিং হিজ বিট অফ ব্রেড, বলেছে ক্যাথলিন এবার নোরাকে বললো যে আমরা তো ভুলে গেছি তাকে সেই রুটির টুকরোটি দিতে, আমরা ভুলে গেছি। রুটির টুকরো বলতে এখানে বোঝানো হয়েছে যে ভগবানের আশীর্বাদ। শি কামস ওভার টু দ্য ফায়ার, তখন সে কী করলো, ফায়ারের কাছে চলে গেল। এবার নোরা বলল যে অ্যান্ড ইটস ডেস্ট্রয়েড হি উইল গোয়িং টিল ডার্ক নাইট, বলেছে সেই কালো অন্ধকার রাতের মধ্য দিয়ে যেতে যেতে সে মারা যাবে। অ্যান্ড হি আফটার ইটিং নাথিং সিন্স দ্য সান ওয়েন্ট আপ, বলেছে সূর্য ওঠা না অবধি বা সূর্য ওঠার আগেই সে কিন্তু না খেতে পেয়ে মারা যাবে। এটা কে অ্যাজিউম করলো, কে কল্পনা করলো বা কে ধরে নিল, নোরা ধরে নিল। এবার ক্যাথলিন কী করলো, টার্নিং দ্য কেক আউট অফ দ্য ওভেন, সেই ওভেন অর্থাৎ সেই চুল্লির থেকে কেকটাকে সরিয়ে নিয়ে বলল, ইটস ডেস্ট্রয়েড হি উইল বি শিওরলি, নিশ্চিতভাবে সে মারা যাবে। ওকে, কে মারা যাবে, বার্টলি মারা যাবে। দেয়ার ইজ নো সেন্স লেফট অন অ্যানি পারসন ইন এ হাউস হোয়ার অ্যান ওল্ড ওম্যান উইল বি টকিং ফর এভার, এই বাড়িতে কোনো ব্যক্তির ওপরে কোনো সেন্স অবশিষ্ট নেই, কোনো চেতনা বা কোনো বিচার বুদ্ধি আর নেই, সেই বৃদ্ধা মহিলার কথা শোনার মতো এই বাড়িতে আর কেউ নেই। তারপর দেখো কী রয়েছে, মরিয়া সোয়েস হারসেলফ অন হার স্টুল, মরিয়া স্টুলের ওপরে নিজে বসে পড়ে। এবার ক্যাথলিন বলবে, কি বলবে, কাটিং অফ সাম অফ দ্য ব্রেড, কিছুটা ব্রেড কেটে বলল, অ্যান্ড রোলিং ইট ইন এ ক্লোথ, এবং একটা ক্লোথে সেটাকে রোল করে বলল, পেঁচিয়ে বলল, টু মরিয়া, কাকে বলবে, মরিয়াকে বলবে, লেট ইউ গো ডাউন নাও টু দ্য স্প্রিং ওয়েল, বলেছে তুমি এখন স্প্রিং ওয়েলে চলে যাও, অ্যান্ড গিভ হিম দিস অ্যান্ড হি পাসিং, এবং এটা তাকে দাও, এটা মানে কোনটা, সেই রুটির টুকরোটি বার্টলিকে দিয়ে দাও, সে পাস করছে, সে চলে যাচ্ছে। ওকে, তার মানে ক্যাথলিন ভেবেছিল যে স্প্রিং ওয়েলের কাছাকাছি বার্টলি রয়েছে, এবার ওদের মা যদি স্প্রিং ওয়েলের কাছাকাছি তাড়াতাড়ি যেতে পারে তাহলে হয়তো ওদের মা সেই বার্টলির দেখা পেয়ে যাবে, তাহলে কি করবে, মরিয়া রুটি টুকরোটি বার্টলিকে দিয়ে দিতে পারবে। তারপরে নেক্সট, ইউ উইল সি হিম দেন, তুমি তাকে সেখানে দেখতে পাবে, অ্যান্ড দ্য ডার্ক ওয়ার্ড উইল বি ব্রোকেন, এবং তোমার যে কটু কথা, তুমি যে খারাপ কথা বলেছিলে বার্টলির নামে বা বার্টলিকে নিয়ে, সেটা ব্রোকেন হয়ে যাবে, সেটা ভেঙে যাবে, সেটা আর কাজ করবে না। অ্যান্ড ইউ ক্যান সে গড স্পিড ইউ, এবং তখন তুমি তাকে বলতে পারবে যে ভগবান তোমাকে তোমার মঙ্গল করুন। দ্য ওয়ে হি উইল বি ইজি ইন হিজ মাইন্ড, এইভাবে সে মনের দিক থেকে ইজি হয়ে যাবে, সুখ পাবে বা শান্তি পাবে। কে পাবে, বার্টলি, যদি বার্টলিকে তিনি এই কথাটি বলে থাকেন। কে বলে থাকেন, মরিয়া। তারপরে এবার মরিয়া কি বলবে, দেখো, টেকিং দ্য ব্রেড, এবার ব্রেডটি নিয়ে বললেন, উইল আই বি ইন ইট অ্যাজ সুন অ্যাজ হিমসেলফ, বলেছে আমি তার মতোই কি দ্রুত মানে সেখানে চলে যেতে পারবো, সেই স্প্রিং ওয়েলের কাছে যতটা তাড়াতাড়ি বার্টলি চলে গেছে আমিও কি তেমনভাবে দ্রুততার সাথে সেখানে পৌঁছতে পারবো, এটা মরিয়া ক্যাথলিনকে জিজ্ঞেসে করেছিল। তারপরে ক্যাথলিন কি বলল, ইফ ইউ গো নাও কুইকলি, যদি তুমি এখন তাড়াতাড়ি করে বা দ্রুত যেতে পারো তাহলে তুমি সেখানে পৌঁছে যাবে, বার্টলি দেখা পেতে পারো। মরিয়া স্ট্যান্ডিং আপ আনস্টেডিলি, এবার মরিয়া সেখানে অস্থিরভাবে সেখানে দাঁড়িয়েছিল। ইটস হার্ড সেট আই অ্যাম টু ওয়াক, এটা যথেষ্ট কঠিন, আমি হাঁটতে পারবো না। ওকে, তো মরিয়া বললো যে আমার পক্ষে হাঁটা খুবই কঠিন, আমি হেঁটে সেই স্প্রিং ওয়েলের কাছে যাবো, এটা খুবই ডিফিকাল্ট। ক্যাথলিন এবার বলবে, লুকিং অ্যাট হার অ্যাংজাসলি, উদ্গ্রীব সহকারে বা উদ্বিগ্নভাবে তার দিকে তাকিয়ে ক্যাথলিন বলবে, কি বলবে, গিভ হার দ্য স্টিক নোরা,
নোরাকে বললো যে নোরা তাকে এই স্টিকটি দিয়ে দাও, এই লাঠিটি দিয়ে দাও, অর মেবি শি উইল স্লিপ অন দ্য বিগ স্টোনস, না হলে সে কী করবে, অর্থাৎ মরিয়া সে বড় পাথরগুলোর উপরে পিচ্ছিল খেয়ে পড়ে যেতে পারে, সে লাঠিটা তাকে সাপোর্ট হিসেবে কাজে দেবে। এবার নোরা বলল হোয়াট স্টিক, মানে কোন লাঠি। এবার ক্যাথলিন বলল দ্য স্টিক মাইকেল ব্রড ফ্রম কনেমারা, সেই লাঠিটি যেটা মাইকেল কনেমারা থেকে এনেছিল, সেই লাঠিটি কিন্তু এবার কে নেবে, মরিয়া নেবে। ঠিক আছে, নিয়ে কোথায় যাবে, স্প্রিং ওয়েলের কাছে যাবে। কেন, বার্টলির সঙ্গে দেখা করতে, অথবা বার্টলিকে সেই রুটির টুকরোটি দিতে। এবার মরিয়া কি বলবে, টেকিং এ স্টিক নোরা গিভস হার, এবার নোরা যে মানে লাঠিটা দিল সেটাকে নিয়ে বলল ইন দ্য বিগ ওয়ার্ল্ড দ্য ওল্ড পিপল ডু বি লিভিং থিংস আফটার দেম ফর দেয়ার সানস অ্যান্ড চিলড্রেন, বাট ইন দিস প্লেস ইট ইজ দ্য ইয়াং মেন ডু বি লিভিং থিংস বিহাইন্ড ফর দেম দ্যাট ডু বিগ ওল্ড। বলেছে পৃথিবীতে বয়স্ক লোকেরা তারা তাদের ছেলেদের জন্য, চিলড্রেন্সদের জন্য অর্থাৎ সন্তানদের জন্য জিনিসপত্র বা জিনিস রেখে যায়, তাই তো পৃথিবীতে। কিন্তু এই জায়গায় কি হয়, যুবক লোকেরাই কি করে, বয়স্কদের জন্য জিনিস রেখে যায়। শি গোস আউট স্লোলি, সে ধীরে ধীরে চলে গেল। নোরা গোস ওভার টু দ্য ল্যাডার, এবার নোরা কোথায় গেল, সে ল্যাডারের কাছে চলে গেল। ল্যাডার মানে হচ্ছে মই, মইয়ের কাছে চলে গেল। এবার ক্যাথলিন কি বলবে, ওয়েট নোরা, নোরাকে বলো ওয়েট, মেবি শি উড টার্ন ব্যাক কুইকলি, সম্ভবত তিনি তাড়াহুড়ো করে বা দ্রুত ফিরে আসতে পারেন, মেবি হয়েছে। তাহলে কে ফিরে আসতে পারেন, মরিয়া। শি ইজ দ্যাট সরি, সে খুবই দুঃখিত। কে দুঃখিত, মরিয়া খুবই দুঃখিত। গড হেল্প হার, ভগবান তার মঙ্গল করুন। ইউ উডেন্ট নো দ্য থিং শি উড ডু, তুমি জানো না তিনি কি করবেন বা সে কি করবে, মরিয়া কি করবে সেটা তুমি জানো না। কে জানে না, নোরা জানে না। কে বলল, ক্যাথলিন নোরাকে বলল। কার সম্পর্কে বলল, তার মা মরিয়ার সম্পর্কে বলল। এবার নোরা কি বলবে, ইজ শি গন রাউন্ড বাই দ্য বুশ। দেখো এবার নোরা তার দিদি যে রয়েছে ক্যাথলিনকে প্রশ্ন করলো, বললো যে মা কি সেই বুশ অর্থাৎ সেই ঝোপটাকে পেরিয়ে চলে গেছে, ক্রস করে চলে গেছে, প্রশ্ন করলো। এবার ক্যাথলিন কি করবে, লুকিং আউট, বাইরের দিকে তাকালো, বাইরের দিকে তাকিয়ে বলল, কি বললো, শি ইজ গন নাও, সে এখন চলে গেছে বা তিনি এখন চলে গেছেন। থ্রো ইট ডাউন কুইকলি, এটাকে এখন দ্রুত বা তাড়াতাড়ি ফেলে দাও বা ছুঁড়ে দাও। কোনটা, নোরা কোথায় গিয়েছিল, সেই মইয়ে করে ওপরে গিয়েছিল। ওপরে কী ছিল, একটা বান্ডিল ছিল, আমরা পার্ট 1-এ পেয়েছি। সেই বান্ডিলে কী ছিল, মাইকেলের শার্ট ছিল আর স্টকিং ছিল অর্থাৎ মোজা ছিল। সেটা কিন্তু এবার নোরা সেই মই বেয়ে ওপরে গেল, সেটাকে নামাবে। ফর দ্য লর্ড নোজ, কেননা ভগবান জানেন, হোয়েন শি উইল বি আউট অফ ইট এগেইন, কখন তিনি এটার থেকে পুনরায় বেরিয়ে আসবেন। এবার নোরা কি বলবে, দেখো, গেটিং দ্য বান্ডেল ফ্রম দ্য লফট, এবার নোরা সেই লফটের থেকে বান্ডেলটাকে নামিয়ে বলল, দ্য ইয়াং প্রিস্ট সেইড, মানে সেই কম বয়সী পুরোহিতটি বলেছিল, হি উড বি পাসিং টুমোরো, সে আগামীকাল পাস করবে অর্থাৎ চলে যাবে। অর উই মাইট গো ডাউন, অথবা আমরা নেমে আসবো। অ্যান্ড স্পিক টু হিম, এবং তার সাথে কথা বলবো। বিলো, নিচে। ইফ ইটস মাইকেলস দে আর শিওরলি, যদি নিশ্চিতভাবে এই শার্ট আর মোজাগুলো মাইকেলের হয়ে থাকে। এবার ক্যাথলিন কি বলবে, ক্যাথলিন বলল, টেকিং দ্য বান্ডেল, অর্থাৎ বান্ডেলটাকে নিয়ে ক্যাথলিন বলল, ডিড হি সে হোয়াট ওয়ে দে ওয়ার ফাউন্ড, সে কি বলেছিল কোন পথে বা কিভাবে তাদেরকে খুঁজে পাওয়া হয়েছিল, সে কি এটা বলেছিল। এবার নোরা বলবে, কামিং ডাউন, নিচে নেমে এসে বলল, দেয়ার ওয়ার টু মেন, দুজন ব্যক্তি বা লোক ছিল। সেস হি, সে বলে, সে মানে হচ্ছে কে, সে ইয়াং প্রিস্ট। অ্যান্ড দে রোয়িং রাউন্ড উইথ পটিন, এখানে পটিন বলতে কিছু মদের কথা বলা রয়েছে। তারা মদ খেয়ে নৌকা চালাচ্ছিল, বিফোর দ্য কক্স ক্রোড, মানে মোরগ ডাকার আগে, খুব ভোরবেলায়। অ্যান্ড দ্য ওর অফ ওয়ান অফ দেম, এবং সেই নৌকাগুলোর যে দাঁড় রয়েছে, সেই দাঁড়গুলোর মধ্যে যে কোনো একটা দাঁড় কট দ্য বডি, অর্থাৎ বডিটাকে ধরেছিল, অর্থাৎ সে দাঁড়ে মাইকেলের বডি টাচ হয়েছিল। অ্যান্ড দে পাসিং দ্য ব্ল্যাক ক্লিপস অফ দ্য নর্থ, এবং তারা বলতে সেই নৌকাগুলো সেই উত্তর দিকে যে কালো ক্লিপ রয়েছে অর্থাৎ খারাপ পাহাড় রয়েছে, সেই পাহাড়ের দিয়ে কিন্তু তারা বা পাহাড়ের পাশ দিয়ে তারা কিন্তু পাস করে চলে গেছে সেই নৌকাগুলো। এবার তারপরে দেখবে কি রয়েছে ক্যাথলিন। এবার ক্যাথলিন কি বলবে, ট্রাইং টু ওপেন দ্য বান্ডেল, মানে বান্ডেলটি খোলার চেষ্টা করে ক্যাথলিন বলবে, গিভ মি এ নাইফ, আমাকে একটি ছুরি দাও। নোরা কি বললো, দ্য স্ট্রিংস পেরিস্ট উইথ দ্য সল্ট ওয়াটার, মানে কি সেই তারটা বা সেই দড়িটা
সেই সল্ট ওয়াটার অর্থাৎ লবণাক্ত জলে পেরিশড হয়ে গেছে, অর্থাৎ নষ্ট হয়ে গেছে। অ্যান্ড দেয়ার ইজ ব্ল্যাক নট অন ইট, এবং সেই দড়ির ওপরে একটা নট পড়েছে, অর্থাৎ একটি গিট বা গাঁট পড়েছে। ইউ উডেন্ট লুজেন ইন এ উইক, যেটা তুমি এক সপ্তাহে লুজ করতে পারবে না, মানে আলগা করতে পারবে না, এমন গাঁট পড়েছিল। নোরা গিভিং হার এ নাইফ, নোরা তাকে একটি ছুরি দিয়ে বলল, আই হ্যাভ হার্ড টেল ইট ওয়াজ এ লং ওয়ে টু ডোনেগাল। বলছে আমি শুনেছি বলতে যে ডোনেগালে পৌঁছানো অনেকটা দীর্ঘ পথ। মানে নোরা তার দিদি ক্যাথলিনকে জিজ্ঞাসা করেছে যে ডোনেগালে পৌঁছাতে গেলে অনেক পথ পেরোতে হবে। তো আজকের ভিডিওতে আমরা এখানেই শেষ করলাম। আজকের এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও।